আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিদওয়ানুর রহমান। ইলিমের দুনিয়ায় আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আজকে যে প্রেজেন্টেশন দেখতে পাচ্ছেন যে লিখন সামগ্রী এবং লিখন পদ্ধতির উদ্ভব ও ক্রমবিকাশ। তো এটাই শুরু করছি আজকে। প্রথমেই দেখতে পাচ্ছেন যে গুহা চিত্র। এখন আমাদের দেখতে হবে যে গুহা চিত্র কিভাবে লিখন সামগ্রীর মধ্যে পড়ে বা কিভাবে একটি লেখার মধ্যে পড়ে। আমাদের বুঝতে হবে যে আমাদের যে ভাষাটা, যেভাবে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি বা লিখে থাকি, এটা কিন্তু প্রাচীনকালে ধরেন আজ থেকে 40-50 হাজার বছর আগে কিন্তু আসলে মুখের কোনো ভাষা ছিল না বা লিখিত কোনো স্ক্রিপ্ট ছিল না। তখন মানুষ হয়তো কথা বলতো ইশারার মাধ্যমে। ইশারার মাধ্যমে কথা বলতো, বাট লেখার কোনো উপকরণ ছিল না। তখন যে ছবি আঁকার যে কালচারটা, এই ছবি আঁকাটাই ছিল তখনকার যুগের ভাষা। তাদের মনের ভাষা তখন তারা ছবি এঁকে প্রকাশ করত। আর এখানে যে গুহা চিত্রটি দেখতে পাচ্ছেন, এটা একটি অত্যন্ত বিখ্যাত একটি গুহা চিত্র। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন গোপালা, উনি একজন প্রত্নতত্ত্ববিদ। ওনার নাম হচ্ছে সান্টি মারিয়ানো, আর ওনার মেয়ের নাম মারিয়া। সরি, ওনার লোকটির নাম হচ্ছে মার্সেলিনো। মার্সেলিনো আর মেয়েটির নাম হচ্ছে মারিয়া। তো ওনারা দুজন বাপ আর বেটি মিলে একটি গুহা ঢুকে, সেটা হচ্ছে আপনার স্পেনের আলতামিরা গুহা। তো সেখানে তারা যখন তাদের তারা যখন অগ্রসর হচ্ছিল গুহার ভেতরে, এক পর্যায়ে মেয়েকে আলাদা রেখে যখন মার্সিলানো যিনি বা সার্টুওয়ালা, মার্সিলানো সার্টুওয়ালা, উনি যখন একটু ভেতরে চলে যান, তখন যে টর্চ লাইটটা হঠাৎ করে উপরের দিকে উঠে যায়। উঠে যাওয়াতে মেয়ে তখন ভয় পেয়ে যায়। তখন ও ট্যাডো ট্যাডো করে চিৎকার করে ওঠে। আর ট্যাডো হচ্ছে স্প্যানিশ ভাষায় হচ্ছে ষাঁড়। ওই ষাঁড়কে দেখে ভয় পেয়ে যায়। তখনই বাবা দৌড়ে আসে। তখন বাবা তখন দেখে যে মেয়ে উপরের দিকে তাকিয়ে আছে, মানে ছাদের দিকে। তো ছাদের উপরে তখন এই ষাঁড়টাকে দেখে। তখনই সে আবিষ্কার করে ফেলে যে বাহ, চমৎকার গুহা চিত্র। তাছাড়াও পাশাপাশি এই ষাঁড় ছাড়াও আরো আশেপাশে অনেক জীবজন্তুর ছবি ছিল, এবং কার্বন ডেটিং এর মাধ্যমে জানা যায় এই ছবিটি আঁকা হয়েছে আপনার 40 থেকে 50 হাজার বছর আগে, বা 40 থেকে 45-এর মাঝামাঝি সময়টা, 45 হাজার বছরের এই সময়টাতে এই চিত্রগুলি আঁকা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে চিত্রগুলোর বয়স কিন্তু অনেক বেশি। যদিও আজকাল কিছু গাইড বইতে হয়তো অনেকে বলা লেখা থাকে যে গুহা চিত্রের বয়স 10 থেকে 12 হাজার এরকম। আর সত্যি বলতে আসলে এটা ঠিক না। তার কারণ হচ্ছে আমরা যদি বিবর্তনবাদ বা রিলিজিয়াস সাইড যদি একটু আলাদাও রাখি, যেমন হোমিনিড গোত্র থেকে যদি আমরা শুরু করি, যেমন অস্ট্রালোপিথেকাস, রামাথেকাস, হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, তারপর হোমো স্যাপিয়েন্স। হোমো স্যাপিয়েন্স এর অস্তিত্ব বা ক্রোম্যাগনন যদি আমরা দেখি, সে কেভ থেকে আমরা পাই যে ক্রোম্যাগনন যে ফসিল আমরা পাই, সেটা অন্তত 30 হাজার বছর আগের পুরনো। বা সে থেকে ধারণা করা হয় যে আধুনিক মানুষ যেটা হোমো স্যাপিয়েন্স, তাদের অস্তিত্ব পাওয়া গেছে প্রায় 50 হাজার বছর আগে। বা ওই সময় যদি হযরত আদম আলাইহিস সালামকেও ধরে নিচ্ছি উনি 50 হাজার বছর আগের, মেবি, অ্যাকর্ডিং টু দিস। এদিক থেকে যদি আমরা চিন্তা করি, তো সেদিক থেকে আমরা ধরে নিতে পারি যে গুহা চিত্রগুলো অবশ্যই 40 থেকে 50 হাজার বছরেরই হওয়াটাই যৌক্তিক। অবশ্যই সেটা 10-12 বছর, 10-12 হাজার বছর আগের নয়। এছাড়াও এখন চিন্তা আসতে পারে যে গুহা চিত্রগুলো কি করে ভাষা হতে পারে, সেটাও পরে আসছি। এখন দেখতে হবে এই যে গুহা চিত্রটা আঁকা আছে, এটা কিভাবে এঁকেছে। তখনকার যুগে তো কলম ছিল না, রং ছিল না, কিভাবে আঁকলো। তখন আপনাকে এটাও বুঝতে হবে যে তখনকার যুগে হয়তো রং ছিল না, বাট তখন কিন্তু প্রাকৃতিক যেটা রং, তখনকার যুগে আমরা যেমন এখন কুরবানিতে গরু ছাগল জবাই দেই, তখন তারা যেটা করত, তারা পশুকে জীবন্ত হয়তো শলাকা দিয়ে, গাছের ডাল, চোখা ডাল দিয়ে তারা খুঁচিয়ে খুঁচিয়ে প্রচন্ড রক্তাক্ত করত। রক্তাক্ত করে সেই রক্ত দিয়ে তারা এই ছবিগুলো আঁকতো। এবং কখনো কখনো ক্ষেত্রে তারা আপনার ব্রাশ বানিয়ে, হয়তো গাছের ডাল দিয়ে ব্রাশ বানিয়ে সেগুলো পেন্টিংস গুলো করতো। এভাবেই তারা চিত্রগুলো আঁকতো। এখন তখনকার যুগের যে ভাষাটা, এটাই কিন্তু তখনকার যুগের ভাষা। এখন বুঝতে হবে যে কেন এটা ভাষা, তাই না? আর তার আগেও এটাও বলা উচিত যে শুধু রক্তও না, মাঝে মাঝে পশুর চর্বিও যুক্ত হতো, পশুর চর্বিও কিন্তু মিশ্রণ করা হতো অ্যাজ এ কালার হিসাবে। তখনকার এইভাবে কালারিং করে এই চিত্রগুলো আঁকা হতো, অত্যন্ত সুন্দর করে আঁকা হতো। এখন প্রশ্ন আসে যে আরো পৃথিবীর বিভিন্ন গুহাচিত্র দেখা যাচ্ছে, যে ওই গুহাচিত্রগুলো তারা আঁকতো কেন। আমরা হয়তো টোটেমিজম বা টোটেমবাদ হয়তো শুনে থাকবো, যেটা হচ্ছে সর্বপ্রাণবাদ, মানে সবকিছুরই প্রাণ আছে। হয়তো আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, মোবাইল সেটটা, এটারও প্রাণ আছে।
বা বুকস দেখতে পাচ্ছেন, এটারও প্রাণ আছে। মানে আমি যদি টোটেমবাদে বিশ্বাস করি, সবকিছুরই প্রাণ আছে, মানে সর্বপ্রাণবাদ। তার মানে যার প্রাণ আছে সে সব, মানে যে, মানে মোট কথা হচ্ছে যা কিছু আছে, ফ্রিজ বলেন, টেলিভিশন বলে, সবকিছুর প্রাণ আছে যদি আমি টোটেমবাদে বিশ্বাস করি। তখনকার যুগে যেহেতু তারা টোটেমবাদে বিশ্বাস করতো, তারা গুহাতে চিত্র আঁকতো এবং চিত্রের সামনে কখনো নাচ গান করতো বা পুজো করতো, যে যেহেতু আমি চিত্রটা এঁকেছি, এই চিত্রটার মধ্যে প্রাণ আছে, আমি যদি এই চিত্রটার সামনে যদি আমি পুজো করি বা নাচ গান করি, হতে পারে এরকমই আমি সুঠম দেহওয়ালা পশু আমি শিকারে আমার খাদ্য হিসেবে পাবো। এই বিশ্বাস থেকে তারা চিত্রগুলো আঁকতো। এছাড়াও যেহেতু আমি ভাষার কথা বলেছি, যে ভাষা প্রাচীন যুগের ভাষা, তো ভাষা হতে গেলেও তাদের যে দৈনন্দিন জীবনচর্যা, এখানে আপনারা আরো বিভিন্ন গুহাচিত্র দেখতে পাচ্ছেন যে তারা শিকার করছে, তীর ছুঁড়ে শিকার করছে, এভাবে তীর ছুঁড়ে মারছে। প্লাস তারা এই যে অজান্ত গুহা আপনারা দেখতে পাচ্ছেন ভারতের। আসলে গুহাচিত্র শুধু স্পেনেই কিন্তু আঁকা হয়নি, আমরা ফ্রান্সের ল্যাস্কো গুহার কথা আমরা জানি, ল্যাস্কো গুহা আছে। তারপরে এছাড়া ব্রাজিল, আর্জেন্টিনা তো গুহা চিত্র তো আছে, এখানে আর্জেন্টিনার গুহা চিত্র দেখতে পাচ্ছেন, ব্রাজিলের আছে এখানে। আর দিকে তো অজান্ত গুহা আমাদের ভারতে, যেখানে হচ্ছে আমরা জাতক সমগ্র গৌতম বুদ্ধের যে জাতক কাহিনী সম্পর্কে আমরা জানি, ওনার জাতক কাহিনীর যে চিত্রগুলো, মানে গৌতম বুদ্ধের পূর্বজন্মের যে উপর ভিত্তি করে, কাহিনীগুলোর ভিত্তি করে যে যে সকল গল্প সংগ্রহ মানে কালেকশন করা হয়েছিল, সেটার ভিত্তি করে জাতক, এই জাতক কাহিনীর যে চিত্রগুলো বা গল্পগুলো এখানে ছবি আকারে আঁকা হয়েছে। মোট কথা আমাদের দৈনন্দিন জীবনে যে ঘটে যাওয়া বিষয়গুলো, এগুলো এখানে তুলে আনা হয়েছে গুহা চিত্রের মাধ্যমে। এর থেকেই বোঝা যাচ্ছে যে এটাও কিন্তু এক ধরনের ভাষা। মোট কথা আমি চিত্রের মাধ্যমে আমি আমার ভাষার প্রকাশটা করছি, তো বোঝা যাচ্ছে তো এটাও একটা লেখার মধ্যেই কিন্তু পড়ে। এবার আসা যাক হচ্ছে প্রাচীন মেসোপটেমিয়া কিউনিফর্ম লিপি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন মেসোপটেমিয়া কিন্তু একটা সভ্যতা। এটা হচ্ছে টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস যে নদী, এই নদীর মাঝখানে সভ্যতাটা। আসলে মেসোপটেমিয়া শব্দটার অর্থই হচ্ছে যে দুই নদীর মাঝখানে, এটা একটা গ্রিক ওয়ার্ড। দুই নদীর মাঝখানে যে সভ্যতা, যেটা টাইগ্রিস এন্ড ইউফ্রেটিস নদীটা, যেটা আমরা আরবিতে বা ফার্সিতে বলে থাকি দজলা ফোরাত। আর ফোরাত নদীতে তো আমরা জানি যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু উনি শহীদ হয়েছিলেন কারবালার প্রান্তরে। তো ফোরাত নদী হচ্ছে ইউফ্রেটিস নদী। যাই হোক, ইরাক, ইরান, মোট কথা মেসোপটেমিয়া সভ্যতাটা গড়ে উঠেছে ইরাক, ইরান, সিরিয়া এবং তুরস্কের কিছু অঞ্চল নিয়েই মেসোপটেমিয়া সভ্যতাটা। সেই সভ্যতার মধ্যে যে সুমের যে অঞ্চলটা, এই অঞ্চলে কিউনিফর্ম মানে কিলকাকার লিপি, আপনার ডানে দেখতে পাচ্ছেন যে কিলক মতো, কিলকর, কিলক 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 আকৃতির কিছু চিত্র দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আসলে ভাষা। মোট কথা হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম প্রাচীন লিখিত ভাষাই হচ্ছে কিউনিফর্ম। আর এই কিউনিফর্মের মাধ্যমে তখনকার যুগে মানুষকে মনের ভাব প্রকাশ করতো, লিখে রাখতো। ইভেন অসুরবনিপাল গ্রন্থাগারও আমরা কিন্তু কিউনিফর্ম লিপি পাই প্রায় অনেক, 40,000 থেকে 30,000 20,000 তো অলরেডি ব্রিটিশ লাইব্রেরিতেই আছে, সরি ব্রিটিশ জাদুঘরেই আছে। তার মধ্যেও আরো যেগুলো আছে, যেগুলো আর বিভিন্ন জায়গায় সংরক্ষিত আছে। মোট কথা হচ্ছে এই যে ভাষাটা, এটা সুমের অঞ্চলে প্রথম ডেভেলপ করে, ওটা হচ্ছে খ্রিস্টপূর্ব 4000 অব্দে। খ্রিস্টপূর্ব 4000 অব্দের দিকে এটা প্রথমে ছিল ছবির মতো, মানে পিক্টোগ্রাফিক। পরবর্তীতে এটা বিবর্তিত হয়ে ধীরে ধীরে তিলক আকৃতি ধারণ করে। সেটা হচ্ছে আপনার খ্রিস্টপূর্ব 2700 থেকে খ্রিস্টপূর্ব 2500 মধ্যে সময়টায়। পরবর্তীতে আশেপাশে ছড়িয়ে যায়, এটা ব্যাবিলনে ছড়িয়ে যায়, সিরিয়ায় ছড়িয়ে যায়, আক্কাদে ছড়িয়ে যায়, বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। মোট কথা ইউনিফর্মটা পুরো মেসোপটেমিয়া জুড়ে ডেভেলপ করে। এই যে দেখতে পাচ্ছেন একজন আর্মি অফিসার স্যার হেনরি ক্রাসলিক রলিনসন, উনি 1837 সালে ওনার যখন পোস্টিং হয় ইরানে, উনি একটি পাহাড়ের গায়ে যে ইউনিফর্ম লিপিটা উনি দেখেন, তখন পরবর্তীতে তিনি এটার রিসার্চ শুরু করেন, মানে এগুলো অর্থ কি হতে পারে, মানে ওইটার অর্থ, মানে ইউনিফর্ম লিপির যে অর্থ বের করার উদ্দেশ্যে উনি সর্বপ্রথম এই কাজে নিয়োগ দেন, মানে মোট কথা নিজেকে নিয়োজিত করেন। মোট কথা প্রাচীন যে ফার্সি ভাষা এবং এলামাইট ভাষার সাহায্য নিয়ে তিনি যেখানে দেখা যাচ্ছে ডারিউস কিং, গ্রেট কিং, এই যে অর্থগুলো উনি এগুলো বের করতে কি সমর্থ হন। এই যে এখানে আবার বলা আছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা। এই যে আমি যেমন এখানে বলা আছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কবি সুলতান মোহাম্মদ সম্রাট শেখের যে ভাষার আত্মকাহিনী যে কবিতাটা, তার দুটো লাইন। ইব্রাহিমের বোল আমি বর্ণ কিলকাকার, বউ হাজেরার বলি হয়ে চিত্রলিপি তার, পুত্র ইসমাইলের আরবি আমি, গুরু জারহাম গোত্র, কোরআনের গীত লিখে খোদা গীতিকার। এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক, এখানে গুরু আসেনি, গুরু জারহাম গোত্র হবে এখানে, গুরু জারহাম গোত্র, কোরআনের গীত লিখে খোদা গীতিকার। তো ইব্রাহিম আলাইহিস সালামের ভাষাটা কি করা হয়, ইউনিফর্ম কি করা হয়? এখন আমাদের জানতে হবে যে ইব্রাহিম আলাইহিস সালাম উর নগরীতে জন্মগ্রহণ করেছেন। উর
তো উর নগরী হচ্ছে আপনার সুমের অঞ্চল, সুমের এলাকার একটি স্থান, সেখানে এই ভাষাটি ডেভেলপ করেছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে শুরুতে যে ইউনিফর্মটা পিক্টোগ্রাফিক ছিল, ছবির মতো ছিল। এটা হচ্ছে খ্রিস্টপূর্ব 3100, পরবর্তীতে 3000 থেকে 2900 খ্রিস্টাব্দ পর্যন্ত এরকম রূপ ধারণ করে, পরবর্তীতে 2400 থেকে এরকম রূপ ধারণ করে, এবং তার পরবর্তী 2400 থেকে 700-র মধ্যে এই রূপটা ধারণ করে। তার মানে ধরা যাচ্ছে যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু জন্মগ্রহণ করেছেন আনুমানিক খ্রিস্টপূর্ব 2000 অব্দের দিকে। তার মানে ধরে নেওয়া যাচ্ছে যে এই রেঞ্জের থেকে এই রেঞ্জের মধ্যে উনি বিলং করেন। তার মানে আমরা ধরে নিতে পারি যে এই ভাষাটা, এই অংশের ভাষাটা কিলকাকার, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ভাষা হবে সম্ভাব্য ভাষা এটা। যেহেতু পবিত্র কুরআনের সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে বলা আছে যে আমি প্রত্যেক পথ প্রদর্শনকারীকে তার স্বজাতির ভাষাভাষী করে প্রেরণ করেছি। তার মানে যদি বাংলাদেশে যদি কোনো নবী আসতো, অবশ্যই তার ভাষা হতো বাংলা। ইংল্যান্ডে আসলে অবশ্যই তার ভাষা হতো ইংরেজি। সেরকম যেহেতু উনি উর নগরীতে জন্মগ্রহণ করেছেন এবং উর এলাকায় তিনি বড় হয়েছেন, তো ওনার ভাষাটিকে ইউনিফর্ম হওয়াটাই স্বাভাবিক। আর এখানে দেওয়া আছে যে বউ হাজেরার বুলি হচ্ছে, বউ হাজেরা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেকেন্ড ওয়াইফ। ফার্স্ট ওয়াইফ ছিলেন সারা, সেকেন্ড ওয়াইফ ছিলেন উনি মিশরীয়। তো যেহেতু উনি মিশরীয় দাসী ছিলেন, তো ন্যাচারালি ওনার ভাষা হবে মিশরীয় হায়ারোগ্লিফ বা হায়ারোগ্লিফিক্স। আপনারা হয়তো পরে জানতে পারবেন হায়ারোগ্লিফ, যে কারণে বলা হয়েছে মিশরের বউ হাজেরার বুলি হয়ে চিত্রলিপিতে, এখন চিত্রলিপির হায়ারোগ্লিফিক বোঝানো হয়েছে। তারপর ওনাদের যে সন্তান, যে পুত্র ইসমাইলের আরবি আমি, পরবর্তীতে আমরা জানি যে নির্বাসন দিয়ে দেওয়া হয় আল্লাহর আদেশে সৌদি আরবে। তো বউ হাজেরাকে যখন নির্বাসিত করে দেওয়া হয়, তখন পুত্র ইসমাইলকে নিয়ে কিন্তু ওখানেই উনি অবস্থান করেন। পরবর্তীতে আমরা জানি যখন জমজম কূপের পানি সৃষ্টি হয়, আর এটাও জানি যে জমজম কূপের পানি সৃষ্টি হওয়ার পরে ওখানে জারহাম নামে একটা গোত্র, তারা ওখানে আশ্রয় নেয় এবং তারা ছিল আরবি ভাষী। পরবর্তীতে হযরত ইসমাইল আলাইহিস সালাম ওই জারহাম গোত্রের কাছ থেকেই এই ভাষাটি শিখে নেন, আরবি ভাষাটা। বাট ওনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে মাদার টাং কিন্তু হায়ারোগ্লিফস। আমাদের যেমন মাদার টাং বাংলা, বাট আমরা পাশাপাশি যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু ইংরেজিটা শিখি, ওরকম ইসমাইল আলাইহিস সালাম যেহেতু মায়ের কাছে বড় হয়েছেন, আর মায়ের ভাষা তো অবশ্যই হায়ারোগ্লিফিক্স হবে। তো ন্যাচারালি ইসমাইল আলাইহিস সালামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হায়ারোগ্লিফস এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যারাবিক, এবং হি ওয়াজ দ্য ফার্স্ট প্রফেট হু ওয়াজ এবল টু স্পিক অ্যারাবিক। মোট কথা পবিত্র কোরআনে যে 25 জন নবীর কথা বলা আছে, তার মধ্যে উনি প্রথম নবী যিনি আরবি ভাষায় কথা বলতে পারতেন। পরবর্তীতে আরেকজন নবী, যেটা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ভাষাটা আরবি। আর পবিত্র কোরআনে এই দুজন নবী আরবি ভাষী ছিলেন। তো এখানে আরো দেখা যাচ্ছে যে এখানে ইউনিফর্মের একটা বর্ণনা, একটা লিপি তুলে দেওয়া আছে, সামান্য লিপি। এটা দেখানো হয়েছে আমরা যেমন বাংলা ইংরেজি যেমন বাম দিক থেকে লিখি, ওরাও এটা বাম দিক থেকে লিখতো। এখানে দেওয়া আছে ডিগির এনলিল বিল শামিউ এরশিতিম। ডিগির এনলিল বিল শামিউ এরশিতিম, তার অর্থ হচ্ছে এনলিল যিনি স্বর্গ ও মর্তের মালিক, এটাই হচ্ছে এর অর্থ। আর ইউনিফর্ম লিপি তৈরির প্রক্রিয়া, যে তারা যেভাবে লিখতো, তারা হচ্ছে যে কাদামাটির মধ্যে মানে ফলক দিয়ে, মানে কাদামাটির মধ্যে তারা এইভাবে একটা তীক্ষ্ণ শলাকা একটা ব্যবহার করতো। তীক্ষ্ণ শলাকা ব্যবহার করে তারা এই যে ইউনিফর্ম লিপিটা তারা আঁকতো বা লিখতো, ঠিক এভাবে লিখতো। লিখিয়ে তারা হয়তো কখনো রোদে শুকিয়ে বা কখনো আগুনে পুড়িয়ে শক্ত করতো। এভাবেই তারা টোটাল ইউনিফর্ম লিপিটা তৈরি করতো। এখানে আরো ইউনিফর্ম লিপি আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রাচীন ম্যাপ ইউনিফর্ম লিপি। এখানেও দেখা যাচ্ছে তিলক আকৃতির কিছু লেখা আমরা দেখতে পাচ্ছি। তো এভাবেই পুরো ইউনিফর্ম লিপিটা তৈরি হতো। এবার প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স বা হায়ারোগ্লিফ আমরা বলে থাকি। আর হায়ারোগ্লিফ যে শব্দটা, এটা আসছে গ্রিক ভাষার যে হায়ারোগ্লিফিকাস, এই শব্দটা থেকে। হায়ারো মিন্স হচ্ছে স্যাক্রেড বা পবিত্র, আর গ্লিফিকাস হচ্ছে ইনগ্রেভ লেটার্স, মানে খোদিত বর্ণমালা বা বর্ণ, মানে পবিত্র খোদিত বর্ণ, এরকম বোঝায় আর কি আসলে হায়ারোগ্লিফ অর্থটা। আর মিশর তো আমরা জানি আফ্রিকা মহাদেশে অবস্থিত। আর এখানে নীল নদ আমরা দেখতেই পাচ্ছি, আর পাশে যে হায়ারোগ্লিফস চিত্রলিপি যেটা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে হাজেরা, বউ হাজারার বুলি হয়ে চিত্রলিপি তার, যেটা আমরা জানলাম। এবং ইসমাইল আলাইহিস সালামের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অবশ্যই হবে এটা, যেহেতু উনি মায়ের কাছে বড় হয়েছেন, তো মায়ের ভাষাটি উনি শিখবেন, এটাই স্বাভাবিক। জা ফ্রান্সিস শ্যাম্পলিন, এটা একটা ফ্রেঞ্চ নেম। আর ওনার যিনি একজন দেখতে পাচ্ছেন, একজন আর্কিওলজিস্ট ফ্রান্সের। আর হচ্ছে রোজেটা স্টোন, উনি সর্বপ্রথম 1822 সালে, অ্যাকচুয়ালি প্রথমে এই রোজেটা স্টোনটি আবিষ্কার হয় হচ্ছে 1799 সালে। এটা হচ্ছে
টলেমি দ্য ফিফথ উনি এটা ইনগ্রেভড করেছিলেন, উনি খোদাই করে লিখেছিলেন 3টি ভাষায়। একটি হচ্ছে গ্রিক, ডেমোটিক এবং হায়ারোগ্লিফ। 3টি ভাষার সমন্বয় হয়েছে এখানে। এবং প্রথম এটার উপর রিসার্চ করা শুরু করেন, এটা হচ্ছে প্রথমে এটা 1799 সালে আবিষ্কৃত হয়। টমাস ইয়ং সর্বপ্রথম এটা নিয়ে গবেষণা শুরু করেন 1802 থেকে 1804 সালের মধ্যে। উনি চেষ্টা করেন, কিছুটা সফল হন, বাট পুরোপুরি এটা ডিসাইফার করতে, অর্থ বের করতে পারেননি। পরবর্তীতে এটা ব্রিটিশ মিউজিয়ামে রাখা হয়েছে, এখনো আছে এটা। এটা হচ্ছে আপনার সাইজ হচ্ছে আপনার 114 সেন্টিমিটার লম্বা, প্রস্থ হচ্ছে 72 সেন্টিমিটার এবং পুরুত্ব হচ্ছে মোটা হচ্ছে আপনার 28 সেন্টিমিটার। জ্যাঁ ফ্রান্সিস শ্যাম্পলিন উনি পরবর্তীতে 1822 সালে এটার উপর উনি কাজ শুরু করেন। যদিও এটা 1799 সালে আবিষ্কৃত হয়, মানে এটা একটা রোজেটি নামে একটা গ্রামে, মিশরে রোজেটি নামে একটা গ্রাম আছে, বা ওই গ্রামকে রশিদ নামেও ডাকা হয়। রশিদ এবং রোজেটি, অথবা রশিদ অথবা রোজেটি। এই রোজেটি থেকে আবিষ্কৃত হওয়ার কারণেই এটা নাম হচ্ছে রোজেটা স্টোন। আর এটা আবিষ্কার করা হচ্ছে সম্রাট নেপোলিয়নের যে কিছু ট্রুপস ছিল, সৈন্যবাহিনী ছিল, তারা এটা আবিষ্কার করে। যাই হোক, 1822 সালে জ্যাঁ ফ্রান্সিস শ্যাম্পলিন এটার উপর কাজ করেন কয়েক বছর, 1822 থেকে 1824 এর মধ্যে কাজ করেন, এবং এটা পুরোটা ডিসাইফার করতে, অর্থ উদ্ধার করতে উনি সমর্থ হন। সেক্ষেত্রে তিনি গ্রিক ভাষার সাহায্য নেন। প্রাচীন যে গ্রিক ভাষা দেখতে পাচ্ছেন, এটা সাহায্য নিয়ে ডেমোটিক কিছু সাহায্য নিয়ে হায়ারোগ্লিফস এর অর্থ উনি বের করতে সমর্থ হন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এটাই আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এখানে লেখা আছে টলেমিস, আর হচ্ছে ক্লিওপেট্রার নাম দেখতে পাচ্ছেন, রানী ক্লিওপেট্রা, এটা এখানে স্পষ্ট করে আছে। এটা লেখা আছে পটাউলামিস, মানে টলেমিস। এটা হচ্ছে কালাইউ ক্লিওপেট্রাটসা, মানে এখানে লেখা আছে ক্লিওপেট্রাটসা, মানে ক্লিওপেট্রার নাম এখানে খোদিত আছে, ক্লিওপেট্রাটসা। আর এখানে পটলেমিস দেওয়া আছে, টলেমিস এখানে আছে। আর আমরা যেটা জানি যে গতানুগতিক ভাবে, যে এখন আমরা জানি যে জ্যাঁ ফ্রান্সিস শ্যাম্পলিন সর্বপ্রথম হায়ারোগ্লিফস অর্থ উদ্ধার করেন, এটি আমরা গতানুগতিক ভাবে জানি। বাট আমরা হয়তো এটা জানি না, হায়ারোগ্লিফস এর অর্থ উদ্ধার করার ব্যাপারে সর্বপ্রথম মুসলিমরাই প্রথম ভূমিকা পালন করে। 641 বা 42 সালের দিকে, বা 641 সালে, যেটা জানি কেউ কেউ বলে 642, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আমরা জানি উনি মিশর দখল করেন, মিশর জয় করেন। পরবর্তীতে ওনার মিশর দখল করার পরই মুসলিমদের যাতায়াত শুরু হয় মিশরে। তার মানে 10th সেঞ্চুরিতে ইবনে ওয়াইশা এবং 14th সেঞ্চুরিতে আবুল কাসেম, ওনারা হায়ারোগ্লিফস নিয়ে কাজ করেন। যেখানে আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কাজ, ওনারা এটার অর্থ বের করার চেষ্টা করেছেন, আরবি ভাষায় দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইবনে ওয়াইশার কাজ, এবং এটা হচ্ছে আবুল কাসেমের কাজ। ওনারাই মূলত এটা নিয়ে সর্বপ্রথম রিসার্চ করেন। বাট এটা তো আমরা অনেকেই জানি না, বা ইভেন আমাদের বাংলাদেশি বিভিন্ন বইতেও আমরা কিন্তু এটা দেখি না। বাট এটা আমার সর্বপ্রথম আমার রিসার্চ, আমি একটি রিসার্চ করেছিলাম প্রাচীন মিশরের হায়ারোগ্লিফস এর উপরে। ওই রিসার্চে এটা সর্বপ্রথম উঠে এসেছে। আমার থিসিস পেপারটা টাইটেল ছিল এনশিয়েন্ট ইজিপশিয়ান হায়ারোগ্লিফ অ্যাজ দ্য পিকচারাল স্ক্রুটিনি অফ মডার্ন লিঙ্গুইস্টিক্স। এবং প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফস এর উপর রিসার্চ করা আমি বাংলাদেশের দেশের প্রথম ব্যক্তি, এবং এখন পর্যন্ত একমাত্র ব্যক্তি। আর নিচের লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, একটি লাইন আমি তুলে দিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে, হায়ারোগ্লিফস আমি কোন দিক থেকে পড়বো? ডান দিক থেকে, বাম দিক থেকে, উপর দিক থেকে, নিচ দিক থেকে? আমাদের মনে রাখতে হবে, এই যে মানুষ হোক, সাপ হোক, পাখি হোক, আমার অ্যাঙ্গেলটা দেখো, আমি কোন দিকে আমার ফেস ডিরেকশনটা দিয়ে রেখেছি। আমি যদি আমার ফেস ডিরেকশন বামে রাখি, আমি বাম দিক থেকে পড়বো। যদি ডানে রাখি, তো ডান দিক থেকে পড়বো। যদি উপর দেওয়া থাকে, আমি উপর দিক থেকে পড়বো। মোট কথা, আমার ফেস ডিরেকশন যে দিক থাকবে, আমি ঠিক ওই দিক থেকে পড়া শুরু করবো। এই যেমন এখন যেটা আমি পড়া শুরু করি, এটা হচ্ছে ডুয়া, এটা স্টারের পূজা দেখতে পাচ্ছেন, পূজা করছে। এটা হচ্ছে ডুয়া, উচ্চারণ ডুয়া। একটা বই দেখতে পাচ্ছেন, প্যাপিটাস স্ক্রোল। ডুয়া সাট, এটা হচ্ছে রা, ডিটারমিনেটিভ সাউন্ড। ডুয়া সাট রা, খাফট ওভেন রাফ। ডুয়া সাট রা, খাফট ওভেন রাফ। তার মানে হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য বুক, worship the sun god Ra when the sun rises or star rises. মোট কথা, যখন সূর্য উদিত হয়, বা সূর্য উদিত হয়, অথবা স্টার যদি দেখা যায়, তাহলে অ্যাকর্ডিং টু দ্য বুক, বইয়ের নিয়ম অনুসারে তুমি তারার পূজা করো অথবা সূর্যের পূজা করো। এটাই বোঝানো হচ্ছে। এবার হচ্ছে যে এতক্ষণ আমরা দেখলাম যে হায়ারোগ্লিফস কিন্তু পাথরের উপর লেখা ছিল, যে আপনার রোজেটা স্টোন আপনার দেখলাম, আর শুরুর দিকে কিন্তু পাথরেই লেখা হতো।
পাথরে লেখা হতো, অথবা যে আমরা যখন মমি করা হতো, মমির যে কাঠের উপর যখন তাদের যে কফিনে রাখা হতো, কফিনের গায়ে লেখা হতো, কাঠের গায়ে লেখা হতো, দরজার গায়ে লেখা হতো। বাট আমরা যে প্যাপিরাস, এখানে দেখতে পাচ্ছেন প্যাপিরাস তৈরির প্রক্রিয়া এবং ভূষকালি দ্বারা লিখন। আর প্যাপিরাস দিয়ে তখন তৎকালীন সময় প্যাপিরাসটা আবিষ্কৃত হয় আপনার খ্রিস্টপূর্ব 2500, মানে সম্রাট খুফু যখন ছিলেন রাজত্বে, অলমোস্ট তার সময় শেষ সময়ের দিকে প্যাপিরাসটা আবিষ্কৃত হয়। আর প্যাপিরাসটা হচ্ছে আমরা যে ইংরেজি পেপার বলি, পেপার যেটাই বলি, ওটা শব্দটা কিন্তু আসছে প্যাপিরাস থেকে। এই প্যাপিরাসটা খুবই মজবুত ধরনের কাগজ, বা কাগজ না, ঠিক প্যাপিরাসই বলবো। এটা হচ্ছে প্যাপিরাস ট্রি থেকে তৈরি করা হয়। আপনার নীল নদের অববাহিকায় এক ধরনের গাছ জন্মে, বৃক্ষ জন্মে, সেটাকে প্যাপিরাস বলা হয়। সেই বৃক্ষের ছাল ফেলে দিয়ে, উপরে যে বাকলটা ফেলে দিয়ে, ভিতরে যে আঁশটা থাকে, আঁশটা স্লাইস করে কাটা হয়। স্লাইস করে কাটার পরে সেগুলো হচ্ছে পানিতে ভিজিয়ে রাখা হয় একটু 3 দিন থেকে 6-7 দিন। যদি 3 দিন থেকেও আমি যদি ভিজিয়ে রাখতে পারি সমস্যা নেই, বাট আমি যদি একটু বেটার কোয়ালিটি চাই প্যাপিরাসে, তাহলে আমাকে আরো 6-7 দিন রাখতে হবে পানিতে ভিজিয়ে। তারপর সেগুলো তুলে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে ওখানে এক ধরনের আঠা দিয়ে আমাকে একটার পর একটা জোড়া লাগাতে হবে। লাগিয়ে যে হাতুড়ি দিয়ে সমান করতে দেখছেন, প্রথমে সমান করে নিবে, তারপর পাথর দিয়ে চাপা রাখবে অন্তত 4-5 দিন। চাপা রাখা দ্বারা চাপা রাখার পরে এটা এক ধরনের সলিড একটা পেপারের মতো তৈরি হয়, এবং পরবর্তীতে এটার উপরেই যে প্যাপিরাস, পূর্ণাঙ্গ প্যাপিরাস সৃষ্টি হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্যাপিরাসের উপর লেখা হচ্ছে। আর প্যাপিরাসের উপর লিখতে গেলে যে এখন কালি, কারণ কালি হচ্ছে ভূষকালি বা কাজল কালি। আমরা যে প্রদীপ জ্বালাই, প্রদীপের সময় যে কালি জন্মে না, প্রদীপের কালিটাই মূলত ওই লেখার উদ্দেশ্যে ব্যবহার হতো প্যাপিরাসের উপরে। এবার প্রাচীন মায়ান লিপি। এবার আমরা প্রাচীন মায়া সভ্যতা সম্পর্কে হয়তো অনেকেই জানি। প্রাচীন মায়া, এটা হচ্ছে আপনার মধ্য আমেরিকা, আসলে উত্তর আমেরিকায় পড়ে, বাট আমি এটাকে মধ্য আমেরিকা বলি আমার নিজের দৃষ্টিকোণ থেকে, যেটা হচ্ছে মেক্সিকো তো পড়ে গেছে, মেক্সিকো, বেলিজ, হন্ডুরাস এবং গুয়াতেমালা, এবার এই অঞ্চল নিয়ে এটা পুরো একটা মায়া সভ্যতা গড়ে উঠেছে। আর প্রাচীন যে মায়া সভ্যতা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, বাট অনেকের ধারণা হচ্ছে ওই সময় প্রাচীন মায়ারা ছিল বর্বর, অশিক্ষিত। বাট আমি আসলে অনেকে যেটা বলে থাকেন, আমি আসলে ওনাদের সাথে একমত না। কারণ তারা কিন্তু লেখা আবিষ্কার করেছে, তাদেরকে আপনি অশিক্ষিত কি করে বলছেন? তার ক্যালেন্ডার আবিষ্কার করেছে, ক্যালেন্ডার, এবং পিরামিড তৈরি করেছে অ্যাস্ট্রোনমিক্যাল পয়েন্টস অফ ভিউ থেকে। তাদের যে আপনার কুকুলকানের পিরামিড, এটা হচ্ছে আপনার মেক্সিকোতেই, ওটা হচ্ছে চিচেন ইৎজা অবস্থিত। সেটা হচ্ছে স্টেপগুলো, যে সিঁড়ির সংখ্যা কিন্তু আপনার চারপাশে হচ্ছে 91টা করে। চারপাশে যদি 91 থেকে 491 হচ্ছে 364, এবং মূল যে মন্দিরের আগে যে আরেকটা সিঁড়ি আছে, টোটাল হচ্ছে 365। তার মানে পুরো টোটাল সোলার ইয়ারটাকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ওই পিরামিডটা। তার মানে এই জাতিতে অবশ্যই বর্বর হতে পারেই না। আর তাদের ভাষা দেখতে পাচ্ছেন, তাদের মায়ান লিপ। আমি হায়ারোগ্লিফও অনেকে বলে থাকবেন, বাট আমি হায়ারোগ্লিফ বলতে চাই না। হায়ারোগ্লিফটা এটা মিশরীয়দের জন্যই প্রযোজ্য, কারণ হচ্ছে হায়ারোগ্লিফ হচ্ছে পবিত্র লিপি, এটা মিশরীয়দের জন্যই পবিত্র, যেহেতু হায়ারোগ্লিফটা আবিষ্কার করেছেন ওনাদের খোদা, গড বা থট নামে একজন খোদা আছেন, লেখা যিনি রিটার্ন, ওনাদের রাইটিং ওদের ওই জাতিকে শিখিয়েছে, যে কারণে এটা পবিত্র লিপি। আর এই জন্য আমি এটাকে মায়ান লিপি বলবো, যদি অনেকে হায়ারোগ্লিফ বলে, বাট আমি ওনাদের সাথে একমত না, এটা মায়ান গ্লিফও ম্যাক্সিমাম লোকই বলে। আর আমরা গতানুগতিক ভাবে যে শূন্যের আবিষ্কার, আমরা জানি যে শূন্য আবিষ্কার করেছে বা আবিষ্কৃত হয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশে, এটি আমরা জানি। ইভেন বাট আমরা কিন্তু এটাও জানি না যে মায়ান সভ্যতাও, প্রাচীন মায়া, তারা কিন্তু তাদের অস্তিত্ব পাওয়া যায় খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকে। খ্রিস্টপূর্ব 2000 অব্দ থেকেই কিন্তু তাদের অস্তিত্ব কিন্তু এক্সিস্ট করতো পৃথিবীতে। তারাও কিন্তু শূন্যের ব্যবহার জানে। এই যে আপনারা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্রেসডেন কোডেক্স, তাদের হচ্ছে গাছের বাকল দিয়ে বাকলের উপর লেখা, ওরা ড্রেসডেন কোডেক্সে এই যে শূন্যর ব্যবহারটা দেখতে পাচ্ছি, এখানে শূন্য দেখতে পাচ্ছেন। তারা কিন্তু সংখ্যার ব্যবহার করতো, এখানে আমরা শূন্য দেখতে পাচ্ছি। তারা শূন্য লিখতো এইভাবে, আমরা যেটা এইভাবে লিখি বর্তমানে, আমরা 1 2 3 4 যখন লিখি, তখন আমাদের শূন্যটা কিন্তু এরকম, আর ওদের শূন্যটা এরকম। এই যে ড্রেসডেন কোডেক্সে আমরা শূন্যের ব্যবহারটা দেখতে পাচ্ছি। বাট গতানুগতিক ভাবে কিন্তু জানি যে আমরা ভারতীয় উপমহাদেশে শূন্যর আবিষ্কার হয়েছে সর্বপ্রথম। এখন সর্বপ্রথম কারা করেছে সেটা নিয়ে আমি মানে তর্কে যাব না, কারণ হচ্ছে যে মোট কথা হচ্ছে আমি এটাই বলতে চাচ্ছি, প্রাচীন মায়ানরা শূন্যের ব্যবহারটা জানতো, তারা স্বতন্ত্র ভাবেই জানতো। আর ভারতীয়দের শূন্যের যে ব্যবহারটা, এটা পরবর্তীতে ভারত থেকে সারা বিশ্বে ছড়িয়েছে। প্রথমে ছড়িয়েছে আরবদের মাধ্যমে। আমরা জানি মোহাম্মদ আব্দুল্লাহ বিন মুসা আল খারেজমি নাম শুনেছি, ওনার লেখা আল জাবের ওয়াল মুকাবেলা, আমরা জানি আল জাবের শব্দ থেকে কিন্তু আল জেব্রা শব্দটা এসছে।
ওনার গ্রন্থ থেকে শূন্যের ব্যবহারটা জানি, কারণ উনি ভারত মহাদেশে এসেছিলেন, আল বিরুনি এসেছিলেন, ওনারা শূন্যের ব্যবহারটা কিন্তু শিখে গেছেন। পরবর্তীতে আরবিতেও কিন্তু এখন শূন্যের ব্যবহারটা চলে আসছে। এবং ভারতে একটা সময় যে প্রাচীন যে আপনার একটা গ্রন্থ ছিল যে ছন্দ সূত্র, এটা খ্রিস্টপূর্ব 200 অব্দে লেখা হয়। খ্রিস্টপূর্ব 200 অব্দে যখন বইটা ছন্দ সূত্রে, সেখানে কিন্তু শূন্যের ব্যবহার ছিল। সেখানে বলা হতো শুনিয়া বিন্দু বলা হতো। পরবর্তীতে বিন্দু শব্দটি উঠে যায়, ওটা শুনিয়া, আর মানে ভারতে এটা সংস্কৃত ভাষায় শুনিয়া হিসাবেই বলা হতো। পরবর্তীতে যখন এটা নিজেরা একসেপ্ট করে নেয় আরবরা, তারা এটাকে বলে সিফর, শূন্যকে ব্যবহার করতে তারা সিফর শব্দটি ব্যবহার করে। পরবর্তীতে সিফর শব্দটি জিফরা বা জিফর শব্দটি হিসেবে ল্যাটিন ভাষায় চলে আসে। পরবর্তী জিফরা থেকেই শব্দটা জিরো, যেটা ইংরেজিতে ব্যবহার হয়, জিরো শব্দটা চলে আসে। ইভেন আপনার আরবিতেও দেখবেন যে আমরা যখন 10 লিখি বা আরবিতে যখন আমরা আশারা একটা দাগ দেওয়ার পরে কিন্তু একটা ফুটা দিই, ডট, তার মানে কিন্তু আরবরা যে শিখে গেছে, ওই শেখার শূন্যটা কিন্তু তারা চেঞ্জ করে নাই। ইভেন ভারতে এখন শূন্য ব্যবহার কিন্তু এখন আমরা গোল করে লিখি, ঠিক এটার মতো গোল করে লিখি। বাট আগে কিন্তু এরকম ডট দেওয়া হতো, মানে আরবরা যখন শিখে যায় ওই ডটই রেখে গেছে, আশারার শূন্যটা রয়েই গেছে। আসলে এখন চিন্তার বিষয় যে ভারতীয়রা তাদের শূন্যের প্যাটার্নটা কেন চেঞ্জ করলো, তারা আগে যে শূন্য লিখতে ডট দিত, এই ডটটা কেন চেঞ্জ করলো? হতে পারে এখন দশমিকের ব্যবহার চলে আসছে, এখন দশমিক আর শূন্যকে একটু আলাদা করে বোঝানোর জন্য হয়তো মেবি তারা এখন শূন্যটাকে বড় করেছে, আলাদা করে বোঝানোর জন্য হয়তো এনেছে, এটাই কারণ হয়ে থাকবে। তাছাড়া সম্রাট অশোকেরও বিভিন্ন শিলালিপিতে ওই ডট শূন্যের ব্যবহারটা মানে চোখে পড়ে। তো যাই হোক, আমরা অগ্রসর হই। আর এখানে দেখতে পাচ্ছি খ্রিস্টীয় ধর্মাধ্যক্ষ ডিয়েগো দে লন্ডা। আমরা জানি যে 1562 সালে স্প্যানিশরা যখন মায়ান সভ্যতায় আক্রমণ করে বসে, ইনভেড করে বসে, তার মানে তাদের নেতৃত্বে হচ্ছেন যিনি খ্রিস্টীয় ধর্মাধ্যক্ষ, মানে আমাদের সময় আমাদের যারা আমরা যেমন বলে মুসলিমদের ইমাম সাহেব যেটা বলে থাকি, বা আমাদের মৌলানা সাহেব বলে থাকি, হুজুর যেটা বলে থাকি, ওটা তাদের খ্রিস্টান ধর্মের ধর্মাধ্যক্ষ, বিশপ। ওনার নেতৃত্বেই উনি মানে স্প্যানিশরা মায়ান সভ্যতায় আসে, মায়া সভ্যতার মানে মায়ান ওদের দেশে চলে আসে। পরবর্তীতে ওই অঞ্চল দখল করে, লুটতরাজ করে। ইভেন তাদের যে বড় বই ছিল, তার অবশ্যই তাদের বই ছিল, তাদের অনেক লেখা ছিল। এবং ধারণা করা হয় যে ওদের লাইব্রেরি অবশ্যই ছিল, যেহেতু তাদের লেখা ছিল, রিটেন ম্যানুস্ক্রিপ্ট ছিল, ডকুমেন্ট ছিল, তো অবশ্যই তাদের লাইব্রেরি ছিল। ডিয়েগো দে লন্ডা কাফেরদের বই বলে ফতোয়া দেয়, এটা বিধর্মীদের বই, এগুলো সব পুড়িয়ে ফেলা। এখানে যে পুড়িয়ে ফেলার দৃশ্য দেখতে পাচ্ছেন, সবকিছু পুড়িয়ে ফেলা হয়। পুড়িয়ে ফেলার পরে দেখা যাচ্ছে যে হঠাৎ করে ডিয়েগো দে লন্ডার হঠাৎ মনে হলো, আচ্ছা ওরা আসলে কি লিখছে একটু দেখি তো। বাট দেখা যাচ্ছে ম্যাক্সিমাম স্ক্রিপ্ট কিন্তু পড়ানো হয়ে শেষ হয়ে গেছে। পরে উনি শেষ মুহূর্তে গিয়ে থামানোর পর মাত্র 2-3টা স্ক্রিপ্ট বাঁচাতে পারেন। একটা হচ্ছে ড্রেসডেন কোডেক্স, মাদ্রিদ কোডেক্স এন্ড হচ্ছে প্যারিস কোডেক্স। এই 3টে স্ক্রিপ্টই উনি বাঁচাতে পারেন। তারপরে পরবর্তীতে ওটার উপর ভিত্তি করে উনিও কিছু রিসার্চ করেন, লেখালেখি করেন, বাট যা সর্বনাশ করার উনি করেই ফেলেছেন। আর এখানেও দেখতে পাচ্ছি যে আপনার ওদের ভাষা কিভাবে লিখতে হয়। এটা হচ্ছে নাটাজওয়া ওয়াজি, মানে এটা ফিমেল বোঝানো হচ্ছে, ফিমেল যিনি খাদ্য রোপণ করছেন বা খাদ্য রোপণ করেন, এরকম বোঝানো হচ্ছে। আর এটা হচ্ছে চাইয়োমা মানে হচ্ছে পুরুষ যিনি মাছ ধরছেন বা মাছ ধরেন, এরকম বোঝানো হচ্ছে। আর প্রাচীন মায়ান গ্লিফ লেখার পদ্ধতি ও সামগ্রী এখন যদি দেখি, ওরা কিভাবে লেখে, ওই যে ক খ গ ঘ দিয়ে দেখিয়ে দিয়েছে, ওরা এইভাবে লেখে জিগজ্যাগ ওয়েতে। ওরা বাম থেকে ডানে এভাবে, বাম থেকে ডানে জিগজ্যাগ, বাম থেকে ডানে জিগজ্যাগ ওয়েতে তারা লেখে। আর এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ড্রেসডেন কোডেক্স, মাদ্রিদ কোডেক্স, প্যারিস কোডেক্স। এটা হচ্ছে গাছের বাকলে ওরা জিপসামের প্রলেপ দিয়ে তারা লিখতো। এটা হচ্ছে গাছের বাকল, জিপসামের প্রলেপ দিয়ে লেখাতে ওদের লেখাটা এরকম দেখাচ্ছে। আর আরেক ধরনের লেখা হচ্ছে, এটার দেওয়ালের গায়ে দেখা যায়, ওটা হচ্ছে পোলেস তারা ইউজ করতো, যে প্লাস্টার অফ প্যারিস যেটা বলে থাকে, মোট কথা পোলেস তারা ব্যবহার করে এই ভাষাটি তারা লিখেছে। এবার আসা যাক পার্চমেন্ট হচ্ছে পশুর চামড়া, বিশেষ করে বড় পশু, গরু, ছাগল হোক, ভেড়া হোক, ভেড়াও ঠিক না, আমি বলবো আমি বড় পশুর, যেমন গাধার কথা বলতে পারে, হরিণের কথা হতে পারে। আমরা গতানুগতিক ভাবে গরুর চামড়াটাই বুঝাই, বা বলদ বা ষাঁড়ের চামড়াটাই বুঝাই। আসলে কিন্তু গাধার চামড়া, হরিণের চামড়া পার্চমেন্টের আওতায় পড়বে,
কারণ আমরা যেমন প্রাচীন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা জানি যে যখন ওহী নাজিল হতো বা আয়াত নাজিল হতো, ওগুলা কিন্তু যখন লিখে রাখা হতো, হয় পাথরের গায়ে লিখে রাখা হতো অথবা চামড়ায়, পশুর চামড়ায়। এখন পশুর চামড়া বড় বড় গরুর চামড়া হতে পারে, ষাঁড়ের চামড়া হতে পারে। আর আমরা জানি হযরত ওসমান আলাইহিস সালাম যখন উনি শহীদ হন, উনি যখন কোরআন পড়া অবস্থায় উনি যখন শহীদ হন, উনি যে কোরআন পড়ছিলেন ওই কোরআনটা কিন্তু হরিণের চামড়ার উপর লেখা হয়েছিল। হরিণের চামড়া, পার্চমেন্টের উপরে ওটা লেখা হয়েছিল। তারা মূলত লেখার জন্য এক ধরনের কার্বন ইউজ করতো, আয়রন গাল। আয়রন গাল এক ধরনের খনিজ লবণযুক্ত কালি ব্যবহার করতো, যেগুলো বিভিন্ন ভেজিটেবল সোর্সেস থেকে পাওয়া যায়। কখনো কখনো তারাও ভূষো কালি ব্যবহার করতো, ল্যাম্প ব্ল্যাক ভূষো কালি ব্যবহার করতো লেখার জন্য পার্চমেন্টের উপরে, পশুর চামড়ার উপরে। আর গাধার চামড়া আমরা অনেকে হয়তো কোডেক্স কিকাস নাম শুনেছি, যেটাকে শয়তানের বাইবেল বলে থাকি, যেটা এখন বর্তমানে প্রিজার্ভ আছে হচ্ছে আপনার সুইডেনের স্টকহোমে, দ্য ন্যাশনাল লাইব্রেরি অফ সুইডেনে এখনো ওখানে সংরক্ষিত আছে, যেটা লেখা হয়েছিল গাধার চামড়ার উপরে পার্চমেন্টে। আর পার্চমেন্টে আরো বিভিন্ন ভাষায় লেখা হচ্ছে, যেমন আপনার ফিনিশিয়ান ভাষা বা ওল্ড হিব্রু ভাষাগুলো, আপনার গ্রিক ভাষা এখানে দেখতে পাচ্ছি, গ্রিক ভাষাও পার্চমেন্টের উপর লেখা হয়েছে, এবং ইভেন আপনার ফিনিশীয় ভাষাগুলো পার্চমেন্টে লেখা হয়েছিল, এবং আরবি ভাষা তো পার্চমেন্টের উপরে লেখা হয়েছে, আমরা জানি। এরপর হচ্ছে ভেলাম। ভেলামটা হচ্ছে ছোট বাছুর, ছোট গাধা হোক, ছোট হরিণ হোক, ছোট বাছুর হোক, তাদের চামড়া দিয়ে মোট কথা ভেলাম তৈরি করা হতো। কারণ তাদের চামড়াটা আসলে দেখা যায় তাদের চর্বির পরিমাণটা কম থাকায়, আর পার্চমেন্ট যেহেতু শুকানো হতো, আর এটা তো চুলনামত শুকিয়ে তার যেহেতু পার্চমেন্ট তৈরি করা হতো পশুর চামড়াকে, মানে শরীর থেকে চামড়া ছাড়িয়ে নেওয়ার পর, এটাও ব্যাপারটা হচ্ছে এটা চর্বির পরিমাণটা কম, যে কারণে এটা আরো ভালো, আরো রিফাইন্ড ওয়েতে এটা আরো সুন্দর, একটু উন্নত মানের পশুর চামড়া, যে কারণে এটাকে ভেলাম বলা হয়। আবার কখনো কখনো পার্চমেন্টে বড় পশুর চামড়াকে ভেলাম করতে হলে প্রচুর খুব রিফাইন্ড ওয়েতে আপনার মানে চর্বি সরিয়ে নিতে হয়। তার চেয়ে সহজ নিয়ম হচ্ছে পার্চমেন্ট হচ্ছে বড় পশুর চামড়া, আর ভেলাম হচ্ছে ছোট পশুর চামড়া। এটা করলেই আপনাদের মনে থাকবে, আপনারা এটাই বলবেন। ভেলামটা হচ্ছে ছোট পশুর চামড়া, কারণ তাদের চর্বি থাকে কম, যে কারণে এটা আরো মসৃণ এবং লেখার জন্য এটা আরো উন্নত। আর লেখার সামগ্রী তো বললাম, ভূষো কালি তারা ব্যবহার করবে, তো খনিজ লবণ যুক্ত কালি এটাই তারা ব্যবহার করবে লেখার জন্য। আর লেখার জন্য তারা আর কখনো কলম হিসেবে তারা অনেক সময় কোয়েলের পালক ব্যবহার করতো, কোয়েল ফেদার, কোয়েল পেন, যেটা ওটা তারা ব্যবহার করতো লেখার জন্য, সেটা পার্চমেন্টের জন্য হোক, ভেলামের জন্য হোক। এবার হচ্ছে তাল পাতা ও ভূর্জপত্র। এটা আমাদের দেশে চলে আসে, আমাদের ভারতীয় উপমহাদেশে চলে আসে, এবং ইভেন আমাদের দেশেও যদি চলে আসি, আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় উপমহাদেশ, সেখানে যে তাল পাতা দেখতে পাচ্ছি, এবং ভূর্জপত্র দেখতে পাচ্ছি। তালপাতা তালের পাতার উপর লেখা হয়েছে, ভূর্জপত্র হচ্ছে গাছের ছাল বা গাছের বাকলের উপর লেখা হয়েছে। এখানে আমরা তালপাতার আরো যদি আমরা দৃষ্টান্ত চাই, যেমন চর্যাপদ আমরা নাম শুনেছি, যেটা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে এখনো সংরক্ষিত আছে। চর্যাপদ যারা রিসার্চার তার উপরে ওটার উপরে এখনো রিসার্চ করেন, তো ওটা লেখা হয়েছিল তারা তালপাতার উপরে। আর পরবর্তীতে আরো যে ভূর্জপত্র, এখানেও দেখতে পাচ্ছেন এই যে শূন্যের ব্যাপারটা দেখতে পাচ্ছেন, যে শূন্য বিন্দু বিন্দু করে আঁকা হয়েছে, এগুলো কিন্তু শূন্যের ব্যবহার, যেটা আমি একটু আগে আলোচনা করেছি। ভূর্জপত্র, এই ভূর্জপত্রের উপরেও তখনও লেখা হতো। এছাড়াও ভারতীয় বিভিন্ন সামগ্রী, কাঁসা হোক, পিতল হোক, সেটার উপরও তারা লিখতো, যদিও সেগুলো যদি ব্যবহারের জিনিস, সে কারণে এটা ওভাবে লিখন সামগ্রী হিসাবে আমি এখানে উপস্থাপন করিনি। আমি অ্যাজ এ ডিজাইন হিসেবে আমি লিখে দিলাম। আমরা অনেক সময় আমরা বাজার থেকে যদি একটা জুতোও কিনি, কোম্পানির নাম তো লেখা থাকে, বাট ওটা কিন্তু ওভাবে আমরা ভাষা হিসেবে ধরি না, তাই না? যেমন এখানে হয়তো আমার মোবাইলের কথা ধরি, মোবাইলে এখানে স্যামসাং লেখা আছে, ঠিক ওরকম এটাকে ওভাবে তো আমি বলবো না যে ইংরেজি ভাষা মোবাইল ফোনের উপর লেখা হয়, তাই না? এক্স্যাক্টলি ব্যাপারটা সেরকম। তখন ওই কয়েনে লেখা হতো, তাদের যে মুদ্রার গায়ে লেখা হতো। মোট কথা আমি তালপাতা ভূর্জপত্রের উপরে মূলত লেখা হতো। বাঁশের বই। এবার চীনে চলে যাই, তাদের লেখাটাও ডেভেলপ করে। আর এটাও বলা উচিত যে আমাদের ভারতীয় সভ্যতাটাও কিন্তু ডেভেলপ করে খ্রিস্টপূর্ব 1500 অব্দের দিকে, যে মোটামুটি ডেভেলপ করে। আর্যরা যখন এই দেশে আসে তখন কিন্তু লেখার পরিমাণটাও আরো বেড়ে যায়, তাদের স্ক্রিপচারটাও আরো বেড়ে যায়, সেখান থেকে তাদের লেখা ডেভেলপ করে, তালপাতার হোক, ভূর্জপত্রে হোক। পরবর্তীতে যদি বাঁশের বই আবার চীনে চলে যায়, তারা তাদের লেখাটাও ডেভেলপ করে খ্রিস্টপূর্ব 1500 অব্দ থেকে 1000 অব্দের ওই সময়টা থেকে তাদের লেখাটা মানে খুব বড় মাত্রায় ডেভেলপ করে। এবং তারা মূলত লিখত হচ্ছে বাঁশ দিয়ে তারা বই বানাতো। যে দেখতে পাচ্ছেন বাঁশগুলো ফালা করে কেটে
তারপর একটার পর একটা সুতো দিয়ে বা দড়ি দিয়ে ওরা এইভাবে বাঁধতো বা এইভাবে গেঁথে নিত, গেঁথে গেঁথে তারা লিখতো, মানে বই বানাতো। আর লেখার জন্য তারা অনেক সময় গাছের কষ ব্যবহার করতো, গাছের কষ এবং গাছের ডাল দিয়ে ওরা ব্রাশ বানাতো, ব্রাশ বানিয়ে তারপর ওরা এইভাবে লিখতো। আর ওদের লেখার বিবর্তন দেখতে পাচ্ছেন যে সূর্য পরবর্তীতে চেঞ্জ হতে হতে এরকম হয়ে গেছে এখনকার চাইনিজ ভাষার মতো। চাঁদ চাঁদ চেঞ্জ হতে হতে বর্তমানে এভাবে হয়ে গেছে, গাছ গাছ আমরা দেখতে দেখতে এভাবে চলে আসছে, মাউন্টেন পর্বত এভাবে হয়ে গেছে, ওয়াটার পানি হয়ে গেছে এরকম, ফিল্ড মাঠ হয়ে গেছে এরকম, ডোর বা দরজা হয়ে গেছে এরকম। মোট কথা বিবর্তিত হয়ে কিন্তু ঠিক হায়ারোগ্লিফস বা কিউনিফর্মের মধ্যে কিন্তু চেঞ্জ হয়েছে, চেঞ্জ হতে হতে এরকম হয়ে গেছে ভাষাটা। আর মোট কথা হচ্ছে তাদের ভাষাটাও মোট কথা, আর এছাড়াও তারা বাঁশের বই ছাড়াও তারা কাশিমের খোলেও কিন্তু লিখতো, বাট বাঁশটাই ছিল তাদের প্রধান লিখন সামগ্রী। তো আমরা আরো আগাই। আর সর্বশেষ হচ্ছে কাগজ, যেটা এখন বর্তমান প্রযুক্তিতে চলে আসছে, বাট প্রাচীন কাগজ কিন্তু এরকম না। এটা হচ্ছে 1005 সালে বা 1005 খ্রিস্টাব্দে সাইলুন নামে একজন ব্যক্তি, উনি হচ্ছে বস্ত্রখণ্ড দিয়ে বা ন্যাকড়া জাতীয় পদার্থ দিয়ে বা ন্যাকড়া জাতীয় কাপড় দিয়ে মন্ড বানিয়ে উনি সর্বপ্রথম কাগজ আবিষ্কার করেন। আর এখানে একটা প্রাচীন একটা কাগজ দেখতে পাচ্ছি, এটা অলমোস্ট ধ্বংস হয়ে গেছে, অলমোস্ট এখন সেটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রাচীন একটা কাগজ যেটা এখন লেখার যোগ্যই না। এই কাগজটাই কিন্তু আস্তে 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 ডেভেলপ করেছে, বৃদ্ধি পেয়েছে। পরবর্তীতে উনি যখন সাইলুন যখন এটা আবিষ্কার করেন, পরবর্তীতে পুরো চীনে এটা ছড়িয়ে যায়, চীনের থেকে পরে জাপান কোরিয়া ছড়িয়ে যায়, পরবর্তীতে এশিয়াতে চলে আসে, আমাদের ভারত উপমহাদেশেও চলে আসে। কাগজটা এভাবেই কিন্তু ডেভেলপ করে। ইভেন আমরা কিন্তু জনপ্রিয় বিভিন্ন সিরিয়াল দেখে থাকি, সুলতান সুলেমান দেখে থাকি, বা সুলতান সুলেমান কোসেন দেখে থাকি। আপনারা হয়তো অনেকে দেখবেন যে পত্র আদান প্রদান, প্রেমিক প্রেমিকার পত্র আদান প্রদান, বা এক রাজার থেকে আরেক রাজার কাছে যে পত্র আদান প্রদান, যে বিষয়গুলো খেয়াল করবেন, তাদের কাগজের ধাঁচ কিন্তু সাদা না। এখন এই যে আমাদের সাদা কাগজ, যেমন হোয়াইট প্রিন্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এরকম সাদা না, একটু খাকি কালারের। আপনারা মেবি হয়তো খেয়াল করেছেন বা খেয়াল করেন যারা দেখেছেন সিরিয়ালটা বা যে সিরিয়াল গুলো দেখেন। আমি এটা এক্সাম্পল হিসেবে এই জন্য আনলাম যে কারণ আমাদের দেশে অনেকেই এটা ফেভারিট শো হিসেবে দেখে, আমিও মাঝে মধ্যে দেখি, এই জন্যই আনলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মোট কথা কাগজ কিন্তু বিবর্তিত হয়েছে। প্রথম দিকের কাগজগুলো কিন্তু এরকম ছিল না, এখন উন্নত মানের কাগজ আমরা ব্যবহার করছি, বাট তখনকার কাগজ এরকম ছিল না। আর মুসলিমরা কাগজের ব্যবহারটা চাইনিজদের মাধ্যমে শিখেছে এভাবে, আপনার 751 খ্রিস্টাব্দের দিকে বা 750 খ্রিস্টাব্দে চাইনিজ ট্রুপস কিছু সৈন্যের সাথে মুসলিমদের যুদ্ধ হয়। যুদ্ধে যারা চাইনিজ সৈন্যরা যখন পরাজিত হয়, তাদেরকে বন্দি করে সমরবন্দী নিয়ে যাওয়া হয়। ওই যুদ্ধবন্দীদের কাছ থেকেই পরবর্তীতে তারা ওই কাগজের ব্যবহারটা, কাগজ কিভাবে তৈরি করতে হয়, ওটা তারা শিখে ফেলার পরেই মুসলিমদের কাছ থেকে প্রথম পরবর্তীতে আশেপাশে মিশর, মরক্কোতে ছড়িয়ে পড়ে, সিরিয়ার বিভিন্ন অঞ্চলে কাগজের ব্যবহার করে, এবং স্পেনে ছড়িয়ে পড়ার পরে সেখান থেকে পরবর্তীতে পুরো ইউরোপে ছড়িয়ে পড়ে, ফ্রান্স, জার্মানি, ইংল্যান্ড, তারাও কিন্তু কাগজের ব্যবহারটা আস্তে আস্তে মুসলিমদের মাধ্যমেই কিন্তু শিখে ফেলে যে এভাবে কাগজটা তৈরি করতে হয়। বাট কাগজ তৈরির প্রথম যে ক্রেডিট যেটা, এটা অবশ্যই দিতে হবে চায়নাকে। আর পরবর্তীতে 794 খ্রিস্টাব্দে বাগদাদে সর্বপ্রথম মুসলিমদের কাগজ তৈরি কারখানা স্থাপিত হয়। তো এটাই আর কি, এখান থেকেই কাগজ ডেভেলপ করে সারা দুনিয়া জুড়ে। আর এটার প্রতিফলন আমরা দেখতেই পাচ্ছি, আজ আমরা কাগজে লিখছি, কাগজের বই পড়ছি, আর দেখা যাচ্ছে যে কাগজে যখন কোনো পত্র, এখন হয়তো আমরা ইন্টারনেটের যুগ চলে আসছে, এখন হয়তো ইমেলে আমরা সবকিছু করি, ফেসবুকের মাধ্যমে কথাবার্তা বলি বা মোবাইলে মেসেজ পাঠাই, এখন হয়তো কাগজে লিখি না, কাগজের পত্র আদান প্রদান সেভাবে করি না, কিছু অফিসিয়াল কার্যক্রম ছাড়া। তো যাই হোক, তারপরও কাগজ এখন যে বর্তমানে যে আমরা কাগজ ব্যবহার করছি, এটা সম্পূর্ণ কৃতিত্ব চাইনিজদের, চীন দেশীয়দের। সবাইকে ধন্যবাদ, আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।